যেখানে তুমি বেসিক, সিকিউ, এমসিকিউ সব কিছুই পাবে ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে তুমি তোমার বার্ষিক বা টেস্ট পরীক্ষা বা তোমার সামনের আপকামিং এসএসসি পরীক্ষা সবগুলোর জন্যই সমানভাবে প্রস্তুতি নিতে পারবা। এবং ইনশাল্লাহ এই ক্লাসটা করার পর তোমার এই চ্যাপ্টারে আর সমস্যা থাকবে না। আর সমস্যা যদি তারপরেও থাকে তাহলে তো আমি আসি। চলো শুরু করি। আচ্ছা, তো আমাদের অধ্যায়ের নাম কি? রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ এই অধ্যায়ে আমরা রসায়নের বিভিন্ন ধরনের বিক্রিয়া, তাদের প্রকারভেদ এবং বিক্রিয়ার যে সাম্যাবস্থা সেই ব্যাপারগুলো সম্বন্ধে আমরা একটা আইডিয়া পাবো। তো চলো শুরু করি। আমাদের অধ্যায়ে একদম প্রথমেই যেটা বলা হয় ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন আসলে কি। সো তুমি দেখো, তুমি যদি এখানে চিন্তা করো যে বরফ গলে পানি হচ্ছে, যখন তোমার একটা বরফ গলে পানি হবে তখন কি পানির যে H2O স্ট্রাকচার, পানির যে HOH এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার কি আদৌ চেঞ্জ হবে? হবে না তো। অর্থাৎ আমার কিন্তু এখানে তোমার পানির বরফের মধ্যে যা আছে পানির মধ্যেও তা আছে, বাষ্পের মধ্যেও তা আছে। এই যে পানি যে তোমার বরফ থেকে পানি হচ্ছে, পানি থেকে আবার বাষ্প হবে, এই ধরনের পরিবর্তন, এটা কি ভৌত পরিবর্তন। আবার ধরো আমি যদি বলি চিনি আমি গুঁড়া করতেছি, কাগজ ছিঁড়ে ফেলাইতেছি, লবণকে পানিতে দ্রবীভূত করতেছি, এতে যেটা হয় যে যদি ওই পদার্থের স্ট্রাকচার, তার যে রাসায়নিক গঠন কাঠামো, সেটা যদি তোমার চেঞ্জ না হয় তাহলে সেটা ভৌত পরিবর্তন। আবার যদি সেটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সেটা রাসায়নিক পরিবর্তন। যেমন লবণকে তুমি যখন পানিতে দ্রবীভূত করবা তখন ওই লবণ যদি পানির সাথে বিক্রিয়া করে ফেলে তখন কিন্তু আবার এটা রাসায়নিক পরিবর্তন হয়ে যাবে, নর্মালি হবে না। তুমি যে কোনো লবণ রাখলা, পানির সাথে যদি বিক্রিয়া করে তাহলে সেটা রাসায়নিক হবে, যদি বিক্রিয়া না করে তাহলে কিন্তু রাসায়নিক পরিবর্তন হবে না। তো রাসায়নিক পরিবর্তন তাহলে কি? রাসায়নিক পরিবর্তন হচ্ছে যেখানে তোমার স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরো আগে ছিল একটা কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন CH4, তো এইটাই তোমার পরবর্তীতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করলো যে এক পাশে কার্বন, দুই পাশে অক্সিজেন, অর্থাৎ CO2। কি তৈরি করলো? CO2। তাহলে এইটা কিন্তু আর ভৌত পরিবর্তন থাকলো না, এটা রাসায়নিক পরিবর্তন হলো। কেন হলো? কারণ তার ভিতরের স্ট্রাকচারগুলা, তার যে বন্ধনগুলা, এই সব কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন দেখো লোহায় মরিচা পড়া, কাগজ পুড়ে ছাই হয়ে যাওয়া, কারণ কাগজটার ওইখানে কেমিক্যাল স্ট্রাকচার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, দহন বিক্রিয়া হচ্ছে। দুধ থেকে দই, খাবার হজম হওয়া, এই সবই কিন্তু আমাদের রাসায়নিক পরিবর্তনের অন্তর্ভুক্ত। তাহলে আমরা ভৌত এবং রাসায়নিক পরিবর্তনটাকে সংক্ষেপে যদি চিন্তা করতে যাই, ভৌত পরিবর্তনটা আমরা এইভাবে বলতে পারি, কোনো কিছু আমি ভেঙে ফেললাম, এটা একটা পরিবর্তন হলো, কিন্তু তার ধরো এই যে এই কলমটাকে যদি আমি ভেঙে ফেলি, পরিবর্তন হলো, কিন্তু এর ভিতরের স্ট্রাকচারগুলা সেটা কি পরিবর্তন হয়েছে? হয় নাই কিন্তু। সো ওইটা আমার ভৌত পরিবর্তন। কিন্তু এইটাকে আমি তাপ দিয়ে পুড়ায় ফেললাম, তখন কিন্তু আমার এটার ভিতরের কেমিক্যালগুলো পরিবর্তিত হয়ে যাবে। সো তখন ওটাকে আমরা কি বলবো? আমরা বলবো ওটা রাসায়নিক পরিবর্তন। আশা করি মোটামুটি একটা আইডিয়া তোমরা পাইছো ভৌত পরিবর্তন কি এবং রাসায়নিক পরিবর্তন কি। সো এখন আমরা যদি রাসায়নিক বিক্রিয়ার দিকে যাই, যে রাসায়নিক বিক্রিয়া কি, তো খেয়াল করো, আমার যখন একটা রাসায়নিক পরিবর্তন হইতে হবে, ওই রাসায়নিক পরিবর্তনে তোমার কি থাকে? ধরো তোমার হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি করছে পানি, H2O। ঠিক আছে, তুমি এইখানে অবশ্যই সমতাকরণ করতেই পারো। এখন এইখানে হাইড্রোজেনের কিন্তু ছিল HH বন্ড, অক্সিজেনের ছিল O ডাবল বন্ড O বন্ড। সেই বন্ধনগুলো সম্পূর্ণভাবে ভেঙে নতুন বন্ধন হয়েছে, সেটা হয়েছে OH বন্ড। এই যে একটা পানির অণু তৈরি হইল, নতুন একদম নতুন বন্ধন তৈরি হইল, এইটাকে আমরা কি বলি? রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন যেই প্রক্রিয়ার মাধ্যমে হয়
তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তাহলে বিক্রিয়া কি? একটা প্রক্রিয়া, সেখানে কি হয়? রাসায়নিক পরিবর্তন হয়। সো এখানে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটা প্রক্রিয়া যেখানে এক বা একাধিক পদার্থ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে নতুন পদার্থ উৎপন্ন করে। এই যে এক বা একাধিক পদার্থ তারা বিক্রিয়া করবে, এদেরকে বলা হচ্ছে বিক্রিয়ক। অন্যদিকে যেটা তৈরি হবে তাকে বলা হচ্ছে উৎপাদ। অর্থাৎ আমার এই জায়গাটাতে আমার হাইড্রোজেন আর অক্সিজেন কি? বিক্রিয়ক, আর তোমার পানিটা কি? উৎপাদ। যা তৈরি হয়, যা উৎপন্ন হয় তা হলো উৎপাদ, যা বিক্রিয়া করে তা হলো বিক্রিয়ক। বিক্রিয়া করলে বিক্রিয়ক, উৎপন্ন হলে উৎপাদ। আশা করি মোটামুটি একটা আইডিয়া পাইছো যে বিক্রিয়ার ফলে কি হয়। বিক্রিয়ার ফলে যেটা হয়, সম্পূর্ণ নতুন ধর্মী একটা পদার্থ তৈরি হয়। এই প্রক্রিয়ার নাম, রাসায়নিক পরিবর্তনের এই প্রক্রিয়ার নাম হলো আমরা বলি বিক্রিয়া। এবং এই বিক্রিয়া বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে ভাগ করা যায়। যেমন দিকের উপর ভিত্তি করে, আমি যদি দিকের উপর ভিত্তি করে বিক্রিয়ার প্রকারভেদের কথা বলি, অর্থাৎ বিক্রিয়া কয় দিকে যায়, সেই ক্ষেত্রে আমাকে এটা বলতেই হবে যে বিক্রিয়া যেমন এই দিকে যাইতে পারে, বিক্রিয়া তেমন এই দিকে আসতে পারে। কথাটার মানে কি? অনেকে আমরা বুঝি নাই। মানে ব্যাপারটা হলো, ধরো এ থেকে বি উৎপন্ন হচ্ছে, তাহলে বি থেকে তো এ উৎপন্ন হইতেও পারে, আবার নাও পারে, নাও পারে। যদি এমন হয় যেই বিক্রিয়কটা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করছে, সেই উৎপাদ আবার পরবর্তীতে বিক্রিয়ক উৎপন্ন করতেছে বিক্রিয়া করে, তাহলে এই ধরনের বিক্রিয়া যা কিনা দুই দিকেই যাচ্ছে, উভয় দিকে যাচ্ছে, তার মুখ কি? উভয় দিকেই আছে, তাকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। আর যদি এমন হইতো শুধু একদিকেই যাচ্ছে, তাহলে আমরা তাকে বলতাম একমুখী বিক্রিয়া। সো দিকের উপর ভিত্তি করে আমরা দুই প্রকার বিক্রিয়া পাইতেছি, একমুখী এবং উভমুখী। একমুখী বিক্রিয়ায় যে বিক্রিয়া শুধুমাত্র একদিকে যায়, বিক্রিয়ক সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয়, তা হলো তোমার একমুখী বিক্রিয়া। যেমন কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, এই ধরনের বিক্রিয়া কি? একমুখী বিক্রিয়া। অর্থাৎ শুধুমাত্র এইটাই সম্ভব, ভাইস ভার্সা আর সম্ভব না, উল্টা রিয়াকশনটা আর সম্ভব না। কিন্তু তুমি দেখো এই বিক্রিয়াতে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এই বিক্রিয়াতে NH3 থেকে কিন্তু পরবর্তীতে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন পাওয়া সম্ভব। সো যেহেতু নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে, আবার অ্যামোনিয়া ভেঙে তোমার নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি হয়, তাহলে আমরা এই বিক্রিয়াটাকে বলতে পারি কি? উভমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া একদিকেই যাবে, উভমুখী বিক্রিয়া কিন্তু দুই দিকেই যাবে, অর্থাৎ উৎপাদ বিক্রিয়ক উৎপন্ন করবে। তাহলে আমরা বলতে পারি যে বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদ তৈরি করে, আবার উৎপাদ বিক্রিয়ক তৈরি করে, তাকে বলা হয় উভমুখী। যে বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়কই উৎপাদ তৈরি করবে, উৎপাদ কোনোদিন বিক্রিয়ক তৈরি করবে না, তাকে বলা হয় একমুখী। এখন ব্যাপারটা খেয়াল করো, ধরো আমার হাইড্রোজেন আয়োডাইড, এটা ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি হচ্ছে, হইল। এখন এই জিনিসটা যদি একটা খোলা পাত্রে রাখা হয়, তখন এই হাইড্রোজেন যে গ্যাসটা আছে, এই হাইড্রোজেন গ্যাস কিন্তু আর পাত্রে থাকবে না, হাইড্রোজেন গ্যাস কিন্তু আকাশে উড়াল দিবে, তাই না? আকাশে উড়াল দিবে। তা হাইড্রোজেন গ্যাস যদি আকাশে চলে যায়, একা আয়োডিন জীবনে কি হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতে পারবে? পারবে না। কিন্তু যদি আজকে আমি এই বিক্রিয়াটাকে একটা বদ্ধ পাত্রে রাখতাম, তাহলে উৎপন্ন হওয়া হাইড্রোজেন সে কিন্তু কখনোই উপরের দিকে যেতে পারতো না। সে কি করতো? আয়োডিনের সাথে থাকতে বাধ্য হইতো। সো আয়োডিন আর হাইড্রোজেন মিলে তখন আবার কিন্তু HI তৈরি করতে পারতো, হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতে পারতো। তখন এটা কি হইতো? উভমুখী বিক্রিয়া হইতো। আমরা উভমুখী বিক্রিয়াকে এরকম একটা উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ দুই দিকেই আমার হাফ অ্যারো, এদিকে একটা হাফ অ্যারো, এদিকে একটা হাফ অ্যারো, এটা হলো আমাদের উভমুখী চিহ্ন। তাহলে যে বিক্রিয়ায় তোমার বিক্রিয়ক উৎপাদ আবার উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়, তাকে আমরা উভমুখী বলতেছি।
একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া এদের মধ্যে একটা কমন তফাৎ হচ্ছে যে যদি সেখানে উৎপন্ন পদার্থ গ্যাস হয়, উৎপন্ন পদার্থ যদি তোমার গ্যাস হয়, তুমি যদি তাকে খোলা পাত্রে রাখো তাহলে সেটা কখনোই উভমুখী হবে না, সেটা একমুখী হবে। কিন্তু তুমি যদি তাকে বদ্ধ পাত্রে রাখো তখন সেটা উভমুখী হইতে পারে, হওয়ার চান্স অনেক বেশি। আমরা মনে রাখবো আমাদের পৃথিবীতে প্রায় সব বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া। তাহলে আমরা কেন একমুখী বিক্রিয়া বলি অন্যগুলাকে, যে স্যার এটা একমুখী, এটা একমুখী, এটা একমুখী? কারণ ওই বিক্রিয়াগুলার যে উভমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার যে হার সেটা খুবই 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 কম। এইটাকে আমরা বলি সম্মুখমুখী। কি বলি? সম্মুখমুখী, সামনের দিকে আগাচ্ছে। আর এই ব্যাকওয়ার্ড রিয়াকশনকে আমরা বলি পশ্চাৎমুখী। পশ্চাৎমুখী, তাহলে সম্মুখমুখী পশ্চাৎমুখী, আশা করি বুঝতে পারতেছো। সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া মিলেই একটা উভমুখী বিক্রিয়া হয়। তাহলে দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, একটা হলো তোমার সম্মুখমুখী, দুঃখিত, একটা হলো তোমার একমুখী, একটা হলো তোমার উভমুখী। আচ্ছা, তাহলে এইখানে যে বিপরীতমুখী ছিল আমরা বিপরীতমুখী পড়বো না, আমরা পড়বো এটা উভমুখী, উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। ওকে, বুঝতে পারছি। এর পরবর্তীতে আমাদের তাপের উপর ভিত্তি করে, তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া কয় প্রকার। সো তাপের উপর ভিত্তি করে যদি আমরা বলি বিক্রিয়া কয় প্রকার, মানে এক কথায় সেখানে তাপ উৎপন্ন হয়েছে না তাপ হারাই গেছে, তাপ উৎপন্ন হয়েছে নাকি তাপ হারাই গেছে সেই জিনিসটা বোঝাচ্ছে। তাপ উৎপাদী আর একটা হলো তাপ হারি বা তাপ শোষী। একটা তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপ হারি বা তাপ শোষী। এখন কথাটা একটু বুঝি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়। দেখো কথাটার মধ্যেই আছে তাপ উৎপাদী, যদি আমি এটাকে সন্ধি বিচ্ছেদ করি তাপ আর কি উৎপাদী। তো উৎপাদী মানে কি, এখানে উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। আর আরেকটা আছে আমাদের তাপ হারি বা তাপ শোষী, তার মানে কি তাপটা হারাচ্ছে বা তাপটা শোষণ করতেছে। সে কি তাপ হারাচ্ছে বা তাপ শোষণ করতেছে, শোষণ, কারণ এটার আরেকটা নাম তাপশোষী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপশোষী বিক্রিয়া। সো দেখো আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যেই বিক্রিয়ায় তুমি ধরো এ আর বি রাখছো, যখন এবি তৈরি হইলো সেখান থেকে তুমি হিট পাবা, হিট জেনারেট হচ্ছে, তুমি অনেক তাপ পাচ্ছ। কিন্তু এমন কোনো বিক্রিয়া যদি হয় যে এ আর বি রাখছো, এবি উৎপন্ন হয়েছে, তার আশপাশটা ঠান্ডা হয়ে গেছে, যে পাত্রে রাখছো পাত্রটা টেম্পারেচার কমে গেছে, তার আশেপাশের বাতাসের টেম্পারেচার হালকা একটু কমে গেছে, সামান্য জায়গার বাতাসের টেম্পারেচার হালকা একটু কমে গেছে, যেটা আমরা আসলে ওইভাবে মেজার করতে পারি না। বা এক কথায় সহজ ভাষায় যেটাকে বলা যায় যে যেই বিক্রিয়া হওয়ার জন্য তাপ দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে তাপশোষী বিক্রিয়া। একটা বিক্রিয়া হবে, আমি তাকে তাপ না দিলে সে বিক্রিয়া হচ্ছে না, এটা হলো তাপশোষী। আর যেই বিক্রিয়ায় উল্টা আমি আরো তাপ পাচ্ছি, এটা হলো তাপ উৎপাদী। তাহলে একটাতে আমি তাপ পাচ্ছি, তাপ উৎপাদী, একটাতে আমার তাপ দেওয়া লাগতেছে, বিক্রিয়াটা তাপ শোষণ করতেছে, তারপরে যে বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়কগুলো তাপ শোষণ করে তারপরে বিক্রিয়াটা করতেছে, তাহলে সেটাকে আমরা বলতেছি তাপশোষী বা তাপহারী বিক্রিয়া। সো যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় এবং পরিবেশ থেকে শক্তি গ্রহণ করা হয় সেটা হলো আমার তাপহারী। যেমন বরফ গলতেছে, আচ্ছা বরফ গলতে গেলে আমরা জানি অনেক অনেক কিলোজুল শক্তি কিন্তু শোষণ করা হয়। কত? 3,34,000 কিলো, 3,34,000 জুল 1 কেজি বরফের জন্য কিন্তু শোষণ করা হয়। 3,34,000 জুল 1 কেজি বরফের জন্য প্রয়োজন। তাহলে এত বেশি তাপ যে প্রয়োজন, এত বেশি তাপ যে প্রয়োজন, এই জিনিসটা কি? এই জিনিসটা কিন্তু তোমার তাপশোষী বিক্রিয়া। ঠিক আছে, যদিও এই ক্ষেত্রে কোনো ধরনের রাসায়নিক পরিবর্তন হচ্ছে না, তারপরেও আমরা এটা কি বলতে পারি, একটা তাপশোষী প্রসেস বলতে পারি, প্রক্রিয়া বলতে পারি। তারপরে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বা তোমার আরো অনেক বিক্রিয়া আছে, যেমন তোমার নাইট্রোজেন আর অক্সিজেন মিলে যখন নাইট্রিক অক্সাইড তৈরি করে তখনও কিন্তু তোমার প্রচুর পরিমাণে তাপ শোষণ করতে হয় ওদেরকে।
আবার তোমার তুমি একবার গ্লুকোজকে তুমি যখন পানির মধ্যে গুলাবা, গ্লুকোজকে পানির মধ্যে গোলাবা, তখন এটা লবণের কথা বাদ দিয়ে আমরা যদি গ্লুকোজের কথা বলি আরো ভালোভাবে বুঝবো। গ্লুকোজকে যখন পানির মধ্যে গুলাবা তুমি নিজেই বাস্তব জীবনে দেখবা যে পানিটা হালকা ঠান্ডা বলে মনে হয়। তাহলে এই ঘটনাটাই কি তাপশোষী বিক্রিয়া। যেই বিক্রিয়াটা হওয়ার জন্য বিক্রিয়ক পদার্থগুলা আশপাশ থেকে তাপ শোষণ করে, তাকে তাপ দেওয়া প্রয়োজন, নাহলে বিক্রিয়াটা হচ্ছে না, সেটা তাপশোষী। অন্যদিকে যে বিক্রিয়ায় তাপ নির্গত হয়, আমরা পরিবেশে শক্তি পাই, তাপ শক্তি পাই, তাকে আমরা বলতে পারি কি, তাকে আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন আমরা যখন মিথেন গ্যাসকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াবো তখন কার্বন ডাই অক্সাইড হবে, পানি হবে, আর একটা কি হবে, প্রচুর পরিমাণে আমরা কিন্তু তাপ পাবো, তাই না? আবার প্রশমন বিক্রিয়ায় আমরা জানি ডেল্টা এইচ -57.3 কিলোজুল, অলমোস্ট বেশিরভাগ শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের জন্য প্রশমন বিক্রিয়া আমরা এরকম একটা হিট পাই। আমি ডেল্টা এইচ এর কাহিনী এখনই বলতেছি। শ্বসন প্রক্রিয়া, এই সমস্ত প্রক্রিয়াগুলোতে তাপ বৃদ্ধি পায়। আচ্ছা, ডেল্টা এইচটা কি? ডেল্টা এইচ এর কথা যদি বলতে যাই তো দেখো, ডেল্টা এইচ এর কথা যদি বলতে যাই তাহলে আমি বলতে পারি এইভাবে যে তুমি দেখো এখানে আমার কি থাকে, একটা বিক্রিয়ক, এখানে কিছু বিক্রিয়ক থাকে আর কিছু উৎপাদ থাকে, কিছু বিক্রিয়ক থাকে কিছু উৎপাদ থাকে, তাই তো? তো কথার কথা আমি ধরে নিলাম এই বিক্রিয়কগুলার অভ্যন্তরীণ শক্তি, তাদের মধ্যকার শক্তি 200 জুল, আর তাদের মধ্যকার শক্তি কত, 300 জুল। আমি ধরে নিলাম, জাস্ট এক্সাম্পল, আমি একটা অ্যাজ ফর এক্সাম্পল ধরে নিচ্ছি 200 300। এখন এ আর বি সিআরডি তৈরি করতে চায়, সিআরডির জন্য লাগবে 300 জুল, ওদের মধ্যে আছে 200 জুল, ওরা কিভাবে সিআরডি তৈরি করবে? পারবে? পারবে না। তখন সে কি করবে? তখন সে আরও কিন্তু সে যে কোনো জায়গা থেকে আরও প্রায় 100 জুল তাপ তাকে গ্রহণ করতে হবে, শোষণ করতে হবে, তাই তো? তাইলে এই বিক্রিয়াটা একটা কি কিসের এক্সাম্পল? অবশ্যই তাপ হারি বা তাপ শোষী বিক্রিয়ার এক্সাম্পল। আর বিক্রিয়কের পাশে এই যে তার চিহ্নটা, যে বিক্রিয়কের পাশে তার চিহ্ন কি, প্লাস, তার তাপের চিহ্নটা কি, প্লাস। তো এখানে তখন আমরা বলবো হিট ডিফারেন্স, যেটা ডেল্টা এইচ হিট ডিফারেন্স, সেটা হচ্ছে প্লাস। এবং এই প্লাস চিহ্ন দেখা মাত্রই আমরা বুঝবো সেটা একটা তাপহারী বা তাপশোষী বিক্রিয়া। তাপহারী বা তাপশোষী বিক্রিয়া, ডেল্টা এইচ যখন প্লাস। অন্যদিকে যদি আজকে এই বিক্রিয়াটা এমন হইতো যে এ আর বি মিলে সিআরডি তৈরি করছে, এদের মধ্যকার শক্তি 200 জুল আর এদের মধ্যকার শক্তি ধরলাম 150 জুল, 150 জুল। আচ্ছা, তো তাই যদি হয় অর্থাৎ বিক্রিয়কের শক্তি বেশি উৎপাদের শক্তি কম, তাহলে উৎপাদ যখন বিক্রিয়ক উৎপাদে উৎপন্ন হইলো, সিআরডি তৈরি করলো, তখন 150 জুল এখানে লাগলো, বাকি 50 জুল কই যাবে? বাকি 50 জুল কিন্তু পরিবেশে ছড়ায় যাবে, বাকি 50 জুল পরিবেশে ছড়ায় যাবে। এই প্লাসের 50 এই পাশে আসলে কি হয়, মাইনাসের 50 হয় না? তো তুমি মনে রাখবা বিক্রিয়কের পাশে তাপের যেই চিহ্ন সেটাই ডেল্টা এইচ এর চিহ্ন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ডেল্টা এইচ সমান বলতে পারি -50 জুল। আগেটা ছিল প্লাস, এটা হলো মাইনাস। মাইনাস হলে তাহলে কি হবে? তাপ উৎপাদী, তাপ উৎপাদী। তোমাদের কেমিস্ট্রি বইয়ের অধ্যায় 8-এ অ্যাকচুয়ালি এই তাপহারী তাপ উৎপাদী বিক্রিয়ার অঙ্কগুলাও করা আছে, এবং এখানে ডেল্টা এইচ এর মানগুলো তোমরা তখন ইজিলি বের করা শিখতে পারবা। সেই অধ্যায়ে আমি এটা আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এখন তুমি আপাতত এইটুকু বুঝতেছো যে বিক্রিয়কের শক্তি যদি তোমার কম থাকে, উৎপাদের শক্তি যদি বেশি থাকে, তাকে আরো বেশি শক্তি গেইন করতে হয়, বিক্রিয়ককে আরো শক্তি গেইন করতে হবে ওই বিক্রিয়াটা হওয়ার জন্য। সো ওইটা একটা তাপ শোষী বিক্রিয়ার উদাহরণ। অন্যদিকে তোমার বিক্রিয়কের শক্তি যদি বেশি হয়, উৎপাদের শক্তি যদি কম হয়, তাহলে তাকে কিছু শক্তি ছাড়তে হবে, অর্থাৎ উৎপাদ উৎপন্ন হওয়ার পর আরো বেশ কিছু শক্তি কি পরিবেশে ছড়ায় যাচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া।
তাহলে আমাদের যদি বলা হয় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কম, কি বিক্রিয়া? সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কম, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি, কি বিক্রিয়া? সেটা তাপহারী বিক্রিয়া। আশা করি ব্যাপারটা তোমরা একটু ক্লিয়ার হইছো। ওকে, তো আমরা তাহলে পরের টপিকে যাই, দেখি কি আছে আমাদের জন্য। ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে তাপ বিক্রিয়ার প্রকারভেদ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের এই চ্যাপ্টারের জন্য, তাই না? আচ্ছা, সো আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কি হবে। দেখো, ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে বিক্রিয়ার প্রকারভেদ, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে এ আর বি যখন সি আর ডি তৈরি করতেছে, তখন আদৌ কোনো ইলেকট্রন এ পাশ থেকে ওই পাশে যাচ্ছে কিনা, ইলেকট্রন কেউ দান গ্রহণ করতেছে কিনা, ইলেকট্রন কেউ দান করতেছে কেউ গ্রহণ করতেছে এমন কোনো ঘটনা ঘটতেছে কিনা, এই জিনিসটাই মূলত বোঝায়। তো ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, একটা হলো তোমার রেডক্স, একটা হলো তোমার নন রেডক্স। রেডক্স এবং নন রেডক্স, জারণ বিজারণ, এবং আরেকটা হলো জারণ বিজারণ নয় বা নন রেডক্স। যে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তরিত হয়, জারণ অবস্থার পরিবর্তন ঘটে, তাকে রেডক্স বলে। যে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর হয় না, জারণ অবস্থার মান অপরিবর্তিত থাকে, তাকে নন রেডক্স বলে। তাহলে কি হচ্ছে, এখানে জারণ বিজারণ ঘটবে, ইলেকট্রন দাতা গ্রহীতা থাকবে, জারণ সংখ্যার পরিবর্তন হবে। অন্যদিকে এখানে মূলত আয়নের বিনিময় ঘটবে, জারণ সংখ্যার পরিবর্তন হবে না। এই ব্যাপারগুলোই আমাদেরকে আসলে বুঝতে হবে, খুব ক্লোজলি বুঝতে হবে। তো চলো আমরা পরের স্লাইডেই যাই, ওইখানে আমরা আরো ভালো আসলে আইডিয়া পাবো। এখন আপাতত মনে রাখবো, জারণ বিজারণ মানে যেখানে জারণ সংখ্যার পরিবর্তন হবে, জারণ বিজারণ না যেটা নন রেডক্স, সেখানে জারণ বিজারণ মানে জারণ সংখ্যার পরিবর্তন হবে না, সেখানে কি হবে, শুধুমাত্র আয়নের বিনিময় ঘটবে, পরিবর্তন হবে না। আচ্ছা, তো জারণ সংখ্যা, এই জারণ সংখ্যাটা বুঝতে পারলেই আমাদের মোটামুটি জারণ বিজারণের অর্ধেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অর্ধেক কি বলতে পারো যে 90% ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি জারণ সংখ্যা। সো জারণ সংখ্যা হলো যখন একটা যৌগ তৈরি হয়, তখন ওইখানে থাকা যে মৌলগুলা আছে, সেই মৌলগুলা কয়টা করে ইলেকট্রন দান করতেছে বা গ্রহণ করতেছে বা শেয়ার করতেছে, সেই একটা অবস্থা, সেটা হলো জারণ সংখ্যা। তুমি এটাকে যোজনীর সাথে কিছুটা কম্পেয়ার করতে পারো, বাট যোজনী আর জারণ সংখ্যা ফুললি এক কথা না। যোজনী কিন্তু কখনো ভগ্নাংশ হয় না, জারণ সংখ্যা ভগ্নাংশ হইতে পারে। যোজনী কখনো কিন্তু তোমার প্লাস মাইনাস তুমি পড়ো নাই, জারণ সংখ্যার মধ্যে আমরা প্লাস মাইনাস পড়বো। সো যোজনী জারণ সংখ্যার মধ্যে পার্থক্য অবশ্যই আছে, বাট আপাতত আমরা একটু মানে এদেরকে রিলেট করতে পারি যে হ্যাঁ, যোজনী যেই রকম জারণ সংখ্যাগুলো ওই রকমই হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের জারণ সংখ্যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে, যে কোনো মুক্ত মৌল, যে কোনো মুক্ত মৌল যে সিঙ্গেল আছে, যে একা আছে, তার জারণ সংখ্যা 0। যে কোনো মুক্ত মৌলের জারণ সংখ্যা কত? 0। দেখো আমাদের এখানে বলতেছে মৌলিক অবস্থায় জারণ সংখ্যা 0। যেমন O2, H2, যে একটা H2 যখন এখানে থাকবে, ধরো একটা N2 এখানে আছে, এখানে তো হাইড্রোজেন একা একাই আছে, মৌলিক অবস্থায় আছে, নাইট্রোজেন তো একা একা মৌলিক অবস্থায় আছে। কিন্তু দেখো এইখানে কিন্তু নাইট্রোজেন আর হাইড্রোজেন একসাথে লেগে আছে, তাদের মধ্যে একটা রিলেশন আছে। সো ওইটা আমার কিন্তু যৌগিক অবস্থা আর এটা মৌলিক অবস্থা। তো এই অবস্থায় যে কোনো মৌলের জারণ মান 0, যে কোনো মৌলের জারণ মান 0। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যৌগে অক্সিজেনের জারণ মান -2। দুঃখিত, সাধারণত যে কোনো যৌগে অক্সিজেনের জারণ মান -2। কি বলছি? সাধারণত, তার মানে অসাধারণত কিছু একটা আছে, আছে। সেটা হচ্ছে যেমন পার অক্সাইডে -1। আমরা আরেকটা বলবো সুপার অক্সাইড, সুপার অক্সাইডে -1/2। তুমি এটাও শিখে রাখবা যে সুপার অক্সাইডে তোমার -1/2, সুপার অক্সাইডে -1/2। সুপার অক্সাইড কেমন? যেমন মনে করো পটাশিয়াম আর অক্সিজেন আছে, তো পটাশিয়ামের তো 1, অক্সিজেনের যদি 1/2 হয়, এই 1/2 এখানে আসবে, এই 1 এখানে যাবে। পরবর্তীতে তুমি যদি এদেরকে 2 দ্বারা গুণ করো,
তুমি কি পাও? তুমি পাচ্ছ কে, এটার 2 দ্বারা গুণ করলে 2 আর হাফ কাটা 1 হবে, আর এটার 2 দ্বারা গুণ করলে 2 হবে, KO2। তাহলে KO2 এই যৌগটা কি? সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। তাহলে এইখানে কিন্তু তোমার অক্সিজেনের জারণ মান -½ হয়। তাহলে আমরা মনে রাখবো সাধারণত অক্সিজেন -2, পার অক্সাইড জাতীয় যৌগগুলোতে -1 এবং সুপার অক্সাইডে -½ আচ্ছা, গ্রুপ 1 এটা সহজ কথা, গ্রুপ 1 এ যারা আছে তারা +1, গ্রুপ 1 এ যারা আছে তারা +1। হাইড্রোজেন যৌগে হাইড্রোজেন +1, তবে হাইড্রাইডে -1। হাইড্রোজেন +1, হাইড্রাইডে -1। হাইড্রাইড কোনটা? যখন সে কোনো একটা সাপোজ সোডিয়াম, পটাশিয়াম এরকম একটা তীব্র ধনাত্মক একটা ধাতুর সাথে যুক্ত হয়েছে, তখন সে কিন্তু আর +1 থাকে না, সে -1 হয়ে যায়। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি তুমি যেটা মনে রাখবা, তোমার জন্য যতটুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে তুমি এই কয়েকটা জারণ মান তুমি যদি মনে রাখতে পারো, আমি আগেও হয়তো তোমাদের বলছি, যদি মনে রাখতে পারো তাহলে তুমি জারণ বিজারণ বেশিরভাগ বিক্রিয়া পারবা। সেটা হচ্ছে হাইড্রোজেন, সোডিয়াম আর পটাশিয়াম এরা সবাই +1 সাধারণত। হাইড্রোজেন কিন্তু -1 হইতে পারে, এটা তুমি নিজেও দেখছো বা বুঝতেছো। এখন অক্সিজেন আর সালফেট এরা -2। অক্সিজেনের ক্ষেত্রেও কিন্তু সাধারণত, তো আসলে অসাধারণত কখন হয় এটা বিভিন্ন ক্ষেত্রেই হইতে পারে, আমি এটা বুঝাই দিব, এরকম যৌগ আমি দেখাই দিব, বিক্রিয়া দেখাই দিব, বুঝবা। আর এই তো মোটামুটি এইগুলা। ক্লোরিনও সাধারণত -1, তবে তুমি এমনও ক্লোরিন পাবা যার মান +7 পর্যন্ত হইতে পারে, তো সেটাও আমরা দেখব। তো আমরা মনে রাখবো সাধারণত ক্লোরিন -1। তবে যদি এমন হয় যে ক্লোরিনের বামে আছে কেউ, ডানে আছে কেউ, তখন কিন্তু মনে করো ক্লোরিন যদি মাঝখানে থাকে, ওই সমস্ত ক্ষেত্রে ক্লোরিনের জারণ মান দেখে হিসাব করে তারপরে বের করতে হবে, আগেই -1 বলে দেওয়া যাবে না। কারণ ক্লোরিনের সাথে কি তার চেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত আছে নাকি ধনাত্মক মৌল যুক্ত আছে, সেই ব্যাপারগুলো হিসাব করে তারপরে কিন্তু এখানে আমরা বলবো। ওকে, আচ্ছা। তাহলে জারণ সংখ্যা নির্ণয়ের উদাহরণ, আমরা বিভিন্নভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে পারি, তবে আমাদের পরীক্ষায় যখন আসবে আমরা কিভাবে এই উদাহরণগুলো লিখবো, মানে এই মানগুলা লিখবো। দেখো, আমাদের এখানে প্রথম যেটা বলছে, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান নির্ণয় করো। সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান নির্ণয় করো। তো তুমি যখন থাকবে সালফিউরিক অ্যাসিড H2SO4, তখন তোমার এই সালফারের জারণ মান নির্ণয় করতে বলছে। তুমি কি করবা? তুমি সালফারকে বাকি রাখবা, সালফারকে তুমি X ধরবা, আর বাকি যেগুলো তুমি জানো সেইগুলোর মান তুমি লিখবা। যেমন তুমি জানো হাইড্রোজেন +1 কয়টা আছে? 2টা। অক্সিজেন -2 কয়টা আছে? 4টা। সো 2 + x - 8 = 0, x - 6 = 0, x এর মান 6। এইভাবে করে আমরা কিন্তু H2SO4 এর জারণ মানটা বের করতে পারি। আমাদের পরীক্ষায় অবজেক্টিভে প্রচুরবার আমরা একটা জারণ মানের অঙ্ক করতে হবে আমাদেরকে। আমি দেখছি অনেক অবজেক্টিভ এটা আসছে। সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট H2O3, থায়োসালফেটের চার্জ হলো 2-, সো এখানে সোডিয়ামের সাথে 2 বসছে। তো এখানে আমার সালফারের জারণ মানটা বের করতে বলে, সোডিয়াম থায়োসালফেটের সালফারের জারণ মান কত। তো তোমাকে আমি কি শিখাইছি সেটা তুমি হিসাব করবা। তুমি জানো যে সোডিয়াম +1, একটু আগেই তোমাকে চার্টে আমি লিখে দিয়েছি, সোডিয়াম +1। সোডিয়াম যদি +1 হয় ইন্টু 2, 2টা আছে। সালফার তো জানি না, তাহলে x কয়টা আছে? 2টা। অক্সিজেন কত? -2 কয়টা আছে? 3টা। তাহলে টোটালটার জারণ মান কত? 0। একটা যৌগের টোটাল জারণ মান হয় 0, এটা আমাকে মনে রাখতে হবে। একটা যৌগের টোটাল জারণ মান অলওয়েজ 0।
সো এটা 2, এখানে তুমি পাচ্ছ 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, 2x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 4, তাহলে x এর মান কত পাচ্ছ? 2। এই যে x এর মান 2, তাহলে আমি বুঝলাম সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান কত? 2। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা আরেকটা যদি দেখি, আমাদের এখানে ধরো বলতেছে SO4 2 মাইনাস, সালফেট তো আমরা জানি চার্জ 2 মাইনাস, সালফেটে সালফারের জারণ মান কত, এটা আমরা কিভাবে বের করব? আমি একটু আগেই তোমাকে বলছি একটা যৌগে টোটাল জারণ মান কত হয়, একটা যৌগের টোটাল জারণ মান হয় তোমার 0, কিন্তু এটা তো যৌগ না বাবা, এটা কি চার্জ, এটা যৌগমূলক। তো এই যৌগমূলকে তো একটা চার্জ আছে, এটা একটা যৌগমূলক, যৌগমূলকে তো চার্জ আছে। সো আমরা এখানে সালফারের জারণ মান ধরবো x, অক্সিজেন আমি জানি -2, আছে কয়টা? 4টা, ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার -2। কেন? কারণ তার চার্জ কত? -2। এখানে আমি আর 0 বসাবো না, এখানে 0 বসানো যাবে না, 0 বসালেই ভুল। কেন? কারণ তার তো একটা চার্জ আছে, সে তো যৌগ না, সে একটা যৌগমূলক, তার চার্জ আছে। সো x - 8 ইজ ইকুয়াল টু -2, x ইকুয়াল টু -2 প্লাস 8, আমি কত পাচ্ছি? x এর মান 6 পাচ্ছি, তাই না? সো এই হলো অবস্থা। আমরা এইখানে যৌগমূলক যে কোনো অবস্থাতে একটা মৌলের জারণ মান কত হইতে পারে সেই জিনিসটা বুঝতে পারছি। আশা করি তোমাদের একটা আইডিয়া হয়েছে জারণ মান কিভাবে বের করতে হয়। জারণ মান তুমি বের করা শিখছো, তো তার মানে তুমি জারণ বিজারণের 90% এখন তুমি পারবা, আর বাকিটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। জারণ সংখ্যা যদি আমরা বুঝে থাকি তাহলে জারণ বিজারণ এখন আমরা পারবো। আসো আগে আমরা বুঝি যে জারণ সংখ্যার পরে আমরা জারণ বিজারণ কিভাবে করতে পারি। একটা মৌলের জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এখনই আমরা বুঝবো। দেখো, তুমি সহজ কথায় মনে রাখবা, আচ্ছা জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ত্যাগ, জারণ মানেই হলো ছাড়ন। জারণ মানে কি? ছাড়ন। তো কথা হলো কি ছাড়ন? ইলেকট্রন ছাড়ন। আর বিজারণ মানে গ্রহণ, কি গ্রহণ? ইলেকট্রন গ্রহণ। জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ, কি সেটা? ইলেকট্রন। আচ্ছা, জারণ মানে আরেকটা জিনিস হলো অক্সিজেন যুক্ত হওয়া। কোনো কিছুর সাথে যদি অক্সিজেন যুক্ত হয় বা অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌলগুলো যদি যুক্ত হয় তখন আমি তাকে জারণ প্রক্রিয়া বলতে পারি। অন্যদিকে কোনো কিছু থেকে যদি অক্সিজেন সরে যায় তাহলে আমি তাকে বিজারণ বিক্রিয়া বলতে পারি। সোজা হিসাব, জারণ যদি যুক্ত হয় তাহলে, দুঃখিত, অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে এটা জারণ, তাহলে অক্সিজেন যদি মুক্ত হয় তাহলে এটা বিজারণ। আবার একইভাবে হাইড্রোজেন, যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে এটা বিজারণ, তাহলে হাইড্রোজেন মুক্ত হলে কি? জারণ। আচ্ছা, তবে এই উপরের 3টা টপিকের কোনোটা দিয়েই আমরা জারণ বিজারণ বুঝবো না। আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে নিচের লাইনটা, জারণ সংখ্যা বৃদ্ধি দিয়ে, জারণ সংখ্যা হ্রাস দিয়ে, জারণ সংখ্যা বৃদ্ধি এবং জারণ সংখ্যা হ্রাস। ঠিক আছে? তো তুমি কি মনে রাখবা? তুমি মনে রাখবা জারণ সংখ্যা, জারণ সংখ্যা যার বাড়ে, জারণ সংখ্যা যার বাড়ে তাকে আমরা বিজারক বলি। কি বলি? তাকে বিজারক বলি। জারণ সংখ্যা যার বাড়ে তাকে বিজারক বলি। আর জারণ সংখ্যা যার কমে, জারণ সংখ্যা যার কমে তাকে আমরা জারক বলি। এবং এবং আমাদের এই বিজারকের প্রক্রিয়া যখন হয় সেটা হলো জারণ প্রক্রিয়া, আর জারকের হয় বিজারণ প্রক্রিয়া। অর্থাৎ এখান থেকে আমি এক লাইনে যদি বলি জারণ সংখ্যা কারোর বাড়ছে তাহলে সে বিজারক, তার হচ্ছে জারণ। জারণ সংখ্যা যার কমছে সে একটা জারক, তার হচ্ছে বিজারণ। বাড়লে বিজারক, কমলে জারক। বিজারকের জারণ, জারকের বিজারণ। আমাদের অনেকেরই জারক আর বিজারক, জারণ আর বিজারণ এটা বুঝতে অসুবিধা হয়। সো কোথায় ক আর কোথায় ন এই কথাটা আমাকে বুঝতে হবে।
একটা পদার্থকে বলা হয় জারক বা বিজারক। ক, জারক বা বিজারক একটা পদার্থকে। আর ওই পদার্থের যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে পদার্থটা চেঞ্জ হয়েছে, তার জারণ মানটা চেঞ্জ হয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়ার নাম জারণ বা বিজারণ। তাহলে আমরা বুঝতেছি পদার্থের নাম হয় জারক বিজারক, আর প্রক্রিয়ার নাম হয় কি? জারণ বা বিজারণ। আশা করি বুঝছো ব্যাপারটা। সো এটা তুমি মনে রাখবা, মনে রাখার কৌশল আমি লিখে দিছি। জারণ সংখ্যা বাড়লে বিজারক, বিজারকের হয় জারণ। জারণ সংখ্যা কমলে জারক, জারকের হয় বিজারণ। জারকের বিজারণ আর বিজারকের জারণ, ঠিক আছে? এই কথাটা কোনোভাবেই ভোলা যাবে না। বিজারকের জারণ সংখ্যা বাড়ে, বিজারকের বাড়ে, বিজারকের বাড়ে, এবং তার হয় কি? জারণ। সো তুমি এটার সম্পূর্ণ যদি একটা নোট ডাউন করো, জিনিস যদি এইভাবে চিন্তা করো, আমরা তাহলে বলতে পারি বিজারকের জারণ হয়, জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন, তার মানে সেই ইলেকট্রন ত্যাগ করতেছে। আর জারকের বিজারণ হয়, তার মানে কি? ইলেকট্রন গ্রহণ, অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করতেছে। বিজারকের জারণ, জারকের বিজারণ, ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণ। বুঝছো? আচ্ছা, তাহলে জারণ বিজারণের একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল দেখলেই তো আসলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব যে আসলে কাজটা কি করতে হবে এখানে। চলো একটা এক্সাম্পল দেখি। প্রথমেই সব থেকে কমন এক্সাম্পল, আমাদের বইয়েও এই এক্সাম্পলটা আছে, প্লাস হচ্ছে যে তোমার বিভিন্ন গাইড টাইডেও দেখবা সব থেকে বেশি আসে তোমার এই এক্সাম্পলটাই। জিঙ্ক প্লাস কপার সালফেট ইকুয়াল টু জিঙ্ক সালফেট প্লাস কপার। তুমি যখন এরকম একটা বিক্রিয়া পাবা, তোমার প্রথম টার্গেটটা হবে এটার জারণ মানগুলা বের করা, এটার জারণ মানগুলা বের করা। তো দেখো তো জিঙ্ক এখানে কি আছে? জিঙ্ক কিন্তু তোমার এখানে মুক্ত অবস্থা আছে, তার সাথে তো কেউ নাই। জিঙ্কের সাথে কেউ আছে? কেউ নাই। জিঙ্ক যেহেতু মুক্ত, তাহলে তার জারণ মান 0। আচ্ছা, এদিকে কপার যেহেতু মুক্ত, তাহলে কপারের জারণ মান 0। এতটুকু আমরা বুঝলাম, তাই না? আচ্ছা, এবার সালফেট, আমি তোমাকে না লিখে দিছিলাম সালফেটের জারণ মান কত? মুখস্থ রাখবা, কত? -2। তো সালফেট যদি হয় -2, সালফেট যদি হয় -2, তাহলে কপার কত হবে? আমরা জানি একটা যৌগের টোটাল জারণ মান হইতে হয় 0। তাহলে সালফেট যেহেতু -2, কপার হবে +2। সালফেট যেহেতু তোমার -2, কপার হবে +2। সালফেট -2, কপার +2। তাহলে তুমি জিঙ্কের জারণ মান 0 থেকে +2, কপারের জারণ মান +2 থেকে 0, এগুলো কি চেঞ্জ হচ্ছে? অর্থাৎ তোমার জিঙ্কের কি জারণ মান বাড়তেছে। জারণ মান বাড়লে কি হয়? জিঙ্কের জারণ মান বাড়তেছে, বাড়লে আমরা তাকে বলি বিজারক। আর বিজারকের কি হয়? জারণ। আর কপার 2 + কপার 0 হচ্ছে, তাহলে এইটা হচ্ছে তোমার একটা জারক। জারকের হচ্ছে বিজারণ। সোজা হিসাব, জিঙ্কের জারণ মান যেহেতু 0 থেকে +2 হয়েছে, জিঙ্কের জারণ মান যেহেতু 0 থেকে +2 হয়েছে, তাহলে এইটা একটা জারণ মানটা বাড়ছে, এটা একটা বিজারক, বিজারকের জারণ হয়েছে। অন্যদিকে কপারের জারণ মান +2 থেকে 0 হয়েছে, কপারের জারণ মান +2 থেকে 0 হয়েছে, তাহলে কপারের জারণ মান কমছে, কমলে জারক, জারকের হয় বিজারণ। আচ্ছা, পাশেরটা দেখি, আরেকটু ক্লিয়ার হবে। ম্যাগনেসিয়াম এখানে একা একা আছে, তাহলে 0। অক্সিজেন একা একা আছে, তাহলে 0। এইখানে তো আর তারা একা একা নাই, দোকলা দোকলা আছে, তাই না? সো অক্সিজেন কত? -2, তাহলে ম্যাগনেসিয়াম কত? +2। আমরা জানি অক্সিজেন -2, তাহলে ম্যাগনেসিয়াম +2 না হলে টোটাল জারণ মান তো 0 হবে না, তাই ম্যাগনেসিয়াম +2। তাহলে আমরা যদি মনে করি এইভাবে বলি যে
ম্যাগনেসিয়াম 0 থেকে +2 হয়েছে, আর অক্সিজেন কি 0 থেকে -2 হয়েছে। তাহলে বাড়ছে কার কমছে কার? 0 থেকে +2 যেহেতু হয়েছে তাহলে ম্যাগনেসিয়ামের বাড়ছে, বাড়লে ম্যাগনেসিয়াম একটা বিজারক, বিজারকের হয়েছে জারণ। আর অক্সিজেন যেহেতু কমছে, অক্সিজেন একটা জারক, জারকের হয়েছে বিজারণ। বিজারকের জারণ, জারকের বিজারণ, বিজারকের জারণ, জারকের বিজারণ। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখি আমরা জারক বিজারক জারণ বিজারণ যখন সিলেক্ট করে ফেলবো, এরপরে আমরা এদের বিক্রিয়াগুলো লিখব। যেমন এইখানে যদি বিক্রিয়াটা লিখি, বিক্রিয়া লিখতে গেলে আগে আমি অর্ধজারণ বিক্রিয়ায় কি হচ্ছে তা লিখি, অর্ধজারণ আর অর্ধ বিজারণ। এটাকে সম্পূর্ণভাবে এভাবে লেখে, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তো আমি আপাতত শর্টকাট এটাই লিখলাম। তো দেখো আমাদের প্রথম কাজ হবে যে এইখানে জারণ বিক্রিয়ার তীর চিহ্নের দিকে তাকাবো। জারণ বিক্রিয়ার তীর চিহ্নে একটা আছে এই পাশে জিঙ্ক 0 আকারে, আরেকটা আছে এই পাশে জিঙ্ক +2 আকারে, জিঙ্ক 0 আকারে আর জিঙ্ক +2 আকারে। সো আমরা এখানে যদি লিখি, এই পাশে লিখি, এই তীর চিহ্নে কি আছে জিঙ্ক 0, 0 আর লেখা লাগবে না। ওই তীর চিহ্নে কি আছে জিঙ্ক +2, তো জিঙ্ক +2 লিখলাম, 2+ বা +2। এক পাশে আছে জিঙ্ক 0 আর এক পাশে আছে জিঙ্ক +2। সো আমি ঠিক তীর চিহ্নের দুই পাশের দুইটা উপাদান লিখছি। এবার কাজ কি, ইলেকট্রন ত্যাগ করছে না গ্রহণ করছে? আমরা জানি জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয়, জারণ বিক্রিয়া কি হয় ইলেকট্রন ত্যাগ হয়। তাহলে আমরা কি লিখতে পারি, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। কেন? কারণ এটা তো 0 ছিল, এটা তো +2 হয়েছে, তাহলে কি দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে অবশ্যই। দুয়ের যেহেতু একটা কাহিনী আছে, তাহলে দুইটা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তোমার কিন্তু এই 0টা লিখতে হবে না, এই 0টা লিখতে হবে না, 0 না লিখলেও চলবে। তুমি জাস্ট বলবো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক +2 হয়েছে। তবে এইটাকে আমরা অনেকে এই পাশে ইলেকট্রন না দিয়ে এই পাশে ইলেকট্রন দেই। এখন এইটার আবার কাহিনী কি, আসলে ঘটনাটা কি ঘটছে? আচ্ছা, তুমি নর্মালি যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে স্যার এই পাশে যদি -2 হয় ওইটা তো +2 ওই পাশে যে হবেই, এভাবে তো আমি বুঝলামই। অরিজিনালি যেটা হয়েছে অ্যাকচুয়ালি আমরা যদি এভাবে চিন্তা করি, যে দেখো এইখানে আমার টোটাল জারণ মান কত, 0 না বাবা? এখানে টোটাল জারণ মান 0, ওইখানে কত +2। তাহলে এইখানের চার্জ আর ওইখানের চার্জ যদি সেম করতে হয়, 0 আর +2 যদি সেম করতে হয়, আমরা তো জানি ইলেকট্রন আদান প্রদান হয়, প্রোটন তো আদান প্রদান হয় না। সো আমি ইলেকট্রনে আনতে হবে। ইলেকট্রন কোথায় কয়টা আনলে আমার সেম হবে? ইলেকট্রন যদি এই পাশে আনি তাহলে তো এটা মাইনাস হবে, এটা তো আর প্লাস হবে না। তো যেটা প্লাস আছে সেখানে যদি আমি দুইটা ইলেকট্রন আনি তাহলে প্লাস মাইনাস কাটা, দুইটা ইলেকট্রন আনলেই তো আমার এটা হয়ে যাচ্ছে, তাই না? তো এই কারণে আসলে আমরা ওইখানে +2 ইলেকট্রন এভাবে লিখি। তুমি এইভাবে লিখলেও হবে, তবে বেটার এভাবে লেখা। ওকে, অর্ধ বিজারণ বিক্রিয়া তাহলে কি হচ্ছে? অর্ধ বিজারণ বিক্রিয়ার তুমি তীর চিহ্নে দেখো, এই পাশে আছে কি কপার +2, ওই পাশে আছে কি কপার। তুমি লেখো, এক পাশে আছে কপার +2, আরেক পাশে আছে সে কি কপার আকারে 0 আকারে, 0 তো লেখা লাগে না। তো দুইটা ইলেকট্রনের কাহিনী অবশ্যই বোঝা যাচ্ছে, এখানে +2 এখানে 0, তাহলে দুইটা ইলেকট্রনের কাহিনী। বিজারণ বিক্রিয়ায় কি হয়, দুইটা ইলেকট্রন গ্রহণ হয়। সো আমি লিখে দিলাম, তাই না? আচ্ছা, তাহলে এই আমার কিন্তু মোটামুটি একটা জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া দেখানো শেষ। এরপরে এটাকে যোগ করে পর্যাপ্ত দর্শকায়ন দিলে আমার কিন্তু ফুললি জারণ বিজারণ বিক্রিয়াটা হবে। তবে তোমাদের 9-10-এ তোমরা যদি এতটুকু লিখো, এতটুকু লিখার পর যথেষ্ট বাংলা ডেসক্রিপশন দাও, বর্ণনা দাও বাংলায়, তাইলে তোমরা কিন্তু নাম্বার পাবা। কারণ তোমাদের মূলত এখন প্রশ্নটা আসে যে এই বিক্রিয়াটাকে একটা রেডক্স বিক্রিয়া কিনা, এটাকে একটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা দেখাও। তো তুমি দেখাই দিলে হ্যাঁ এটা এখানে অর্ধ জারণ হচ্ছে, অর্ধ বিজারণ হচ্ছে, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। অনেক সময় তোমাদের প্রশ্ন আসে জারণ ছাড়া বিজারণ হয় না, বিজারণ ছাড়া জারণ হয় না। এই যে জারণ ছাড়া বিজারণ হয় না, বিজারণ ছাড়া জারণ হয় না, তাই না? মানে জারণ যেখানে ঘটবে বিজারণ সেখানে ঘটবে, বিজারণ যেখানে ঘটবে জারণ সেখানে ঘটবে। জারণ বিজারণ একই সাথে ঘটে, মানে যুগপদ ঘটে। একই সাথে মানে কি যুগপদ ঘটে, এই কথাটাও তোমরা
অনেক সময় পাবা, যুগপৎ ঘটে। আচ্ছা, গেল। তাহলে আমরা যদি এই বিক্রিয়াটার জন্য একইভাবে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখি, তাহলে জারণ অর্ধবিক্রিয়ায় আমরা কি পাবো? জারণ অর্ধবিক্রিয়ায় বা অর্ধজারণ যাই বলি না কেন, দেখো জারণ বিক্রিয়ায় কি আছে? ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম প্লাস 2। সো ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম প্লাস 2, তাহলে আমি এখানে এক পাশে লিখবো ম্যাগনেসিয়াম, আরেক পাশে কি লিখবো? ম্যাগনেসিয়াম প্লাস 2 বা 2 প্লাস লিখলাম। তাহলে ইলেকট্রনের কাহিনী কি? আমি অলরেডি জানি যে জারণ বিক্রিয়া ইলেকট্রন ডান পাশে লেখা লাগে, তাই না? ডান পাশে আমরা যোগ আকারে লিখি। সো আমি ডান পাশে লিখে দিতে পারি কয়টা ইলেকট্রন? এখানে 0, এখানে তো প্লাস 2, তাহলে 2টা ইলেকট্রন। অন্যদিকে অর্ধ বিজারণ বিক্রিয়ায় কি হচ্ছে দেখো, সেখানে আমার অক্সিজেন আছে, অক্সিজেন কি হচ্ছে? ওই পাশে অক্সিজেন 2 মাইনাস হয়েছে, অক্সিজেন 2 মাইনাস যদি হয় তাহলে তুমি এখানে কি করবা? অবশ্যই বুঝতেছো 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে। অক্সিজেন যেহেতু অক্সিজেন 2 মাইনাস হয়েছে, তাহলে 2টা ইলেকট্রনের কাহিনী, তো তুমি 2টা ইলেকট্রন গ্রহণ করছে, বুঝতে পারছো? ব্যাপারটা হয়েছে অক্সিজেন তো এখানে 2টা আছে, তাহলে তুমি কি করবা? এখানে কিন্তু তুমি 2 দ্বারা তোমাকে গুণ করতে হবে। সো তুমি যদি এইখানে জিনিসটা এভাবে বলো যে স্যার তাহলে 2টা অক্সিজেন 2 দুগুণা 4টা ইলেকট্রন গ্রহণ করে 2টা অক্সাইড আয়নে পরিণত হয়েছে। হ্যাঁ, ওকে, হইতেই পারে। সো তাহলে এখন তুমি বলতে পারো যে স্যার এখানে 4টা ইলেকট্রন দিলে এখানে তো 4টা ইলেকট্রন হয় নাই, বানাই দাও, 4টা ইলেকট্রন বানাই দাও। তুমি এটা 2 দ্বারা গুণ করো, তাহলে 2 দুগুণা 4 হয়ে যাবে, এটা আমার 4টা ইলেকট্রন হয়ে যাবে। সো এইখানে যে 4টা ইলেকট্রন বানাইতে হবে এমন না, যেহেতু তুমি যোগ করতেছো না, যেহেতু তুমি যোগ কটা, এটা টোটাল যদি তুমি এখন যোগ করে আয়ন সমীকরণে দর্শক আয়ন বসাইতা, তাহলে অবশ্যই যোগ করা লাগতো। এই ক্ষেত্রে তোমার এটা অপশনাল, তুমি করতে পারো নাও পারো। সো আশা করি বিক্রিয়ার 2টা বুঝতে পারছো। তুমি মনে রাখবা যে অর্ধজারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হবে, অর্ধবিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হবে। আমার সোজা হিসাব তীর চিহ্নের এই পাশে কি আছে, এই পাশে কি আছে আমি লিখে দিব, তারপরে আমি ইলেকট্রনের হিসাব করব। ঠিক আছে? তো দেখো 3 নম্বর উদাহরণটা দেখো, আমাদের এখানে Fe2O3 প্লাস 3CO ইকুয়াল টু 2Fe প্লাস 3CO2, অর্থাৎ কার্বন মনোক্সাইডটা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এবং আয়রন অক্সাইডটা তোমার আয়রনে পরিণত হয়েছে। তো এখানে কি ঘটতেছে? আমরা যদি অক্সিজেনের জারণ মানের কথা চিন্তা করি, অক্সিজেনের জারণ মান কত? -2, আমরা জানি। তাহলে আছে কয়টা? 3টা, তাহলে -2 × 3, তাহলে এটা কত হলো? -6। তাহলে আয়রন কত হইতে হবে? +6। আয়রন যদি +6 হইতে হয়, তাহলে 2টা আয়রন যদি হয় +6, তাহলে এক একটা আয়রন এখানে কত? +3। সো এটা আমি কত বলবো? +3 × 2, আমার এখানে এক একটা আয়রন +3। আচ্ছা, এখানে কার্বনটা কত, অক্সিজেনটা কত? আমরা জানি অক্সিজেন -2, তাহলে কার্বন কত হবে? +2। বুঝতে পারছি? এদিকে আয়রন তো একা একা আছে, তাহলে আয়রন 0। অক্সিজেন আমরা জানি -2 × 2, তাহলে কত হলো? -4। তাহলে কার্বন কত হবে? +4। সো আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের আয়রন +3 থেকে 0 হয়েছে। অন্যদিকে কার্বন ছিল +2, সেটা হয়েছে কত? +4। তো কার্বনের জারণ মান বাড়লে এটাকে বলা হয় বিজারক, বিজারকের কি? জারণ। সো এইটা বিজারক এবং এর হচ্ছে জারণ। অন্যদিকে আয়রনের কি হচ্ছে? বিজারণ, কারণ জারণ মান কমতেছে। তাহলে আমরা জারণ অর্ধবিক্রিয়ায় কি বলবো? জারণ অর্ধবিক্রিয়ায় আমরা বলবো আমাদের তীর চিহ্নের এই পাশে আছে কার্বন 2+, ওই পাশে আছে কার্বন 4+। কার্বন 2+ থেকে কার্বন 4+ হয়েছে, কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা ইলেকট্রন। অন্যদিকে আমরা যদি বিজারণ বিক্রিয়ায় বলি, বিজারণ বিক্রিয়ায় আমার এই পাশে আছে আয়রন 3+, ওই পাশে আছে আয়রনের 0। সে কিভাবে হয়েছে? 3টা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে, তাই না? এখন যদি তুমি এটাকে সমতাকরণ করতে চাও, তাহলে কিন্তু তোমার এই পুরো সমীকরণকে 3 দ্বারা গুণ করতে হবে, আর এই পুরো সমীকরণকে তোমার 2 দ্বারা গুণ করতে হবে।
2 দ্বারা গুণ করতে হবে, তাইলে এখানে 6টা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন, হিসাব মিলবে। যেহেতু 3 আর 2, তাই আমি 2 আর 3 দ্বারা গুণ করব। এই তো ব্যাপারটা। আচ্ছা, পরেরটা আশা করি তাহলে তোমরা পারবা। হাইড্রোজেন মুক্ত আছে 0, ক্লোরিন মুক্ত আছে 0, হাইড্রোজেন +1, ক্লোরিন -1। সো এখন কার বাড়ছে কার কমছে ওটা দেখে তুমি হিসাব করে নিবা। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, এই দুইটাই তুমি পাওয়ার কথা। এখন আমি তোমাকে 7 নম্বরটা করে দেই। দেখো আমাদের সাথে কি বলতেছে, আমাদের সাথে বলতেছে হাইড্রোজেন সালফাইডের সাথে যখন সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করছে তখন সালফার এবং পানি উৎপন্ন করছে, তাই না? সো হাইড্রোজেন কত বাবা, +1 × 2, সালফার কত হবে -2। আচ্ছা, এই সালফার কত আমি জানি না, কিন্তু অক্সিজেন তো জানি, অক্সিজেন -2 × 2, তাহলে সালফার কত হবে +4, সালফার হলো +4। তো ওই পাশে কি অবস্থা আছে, ওই পাশে এই সালফার আছে 0, অক্সিজেন আমরা জানি -2, তাহলে দুইটা হাইড্রোজেনে +2 মিলায়ে মানে এক একজনে +1 × 2। ওকে, সো এই যদি অবস্থা হয় তাহলে খেয়াল করে দেখো, ভালো মতো খেয়াল করে দেখো, আমাদের হাইড্রোজেনটা +1 থেকে +1-এ কিন্তু আছে। সো এইটার কোনো ধরনের আমার কিন্তু চেঞ্জ হবে না, হাইড্রোজেনের কোনো ধরনের চেঞ্জ হবে না। আচ্ছা, তাইলে আমাদের আর কি আছে, সালফার এখানে আছে, সালফার -2 আছে। আচ্ছা, অক্সিজেন আগে বলি, অক্সিজেন -2 আছে, অক্সিজেন -2 আছে। সো অক্সিজেনেরও কিন্তু কোনো ধরনের চেঞ্জ নাই। তাহলে চেঞ্জ আছে কার, চেঞ্জ আছে হচ্ছে দেখো এই সালফার +4 থেকে 0 হয়েছে, অন্যদিকে এই সালফার 2 থেকে 0 হয়েছে। তাহলে -2 থেকে যখন 0 হয় তখন তার জারণ মান কি বাড়ে, বাড়লে কি হয় তার জারণ হচ্ছে। অন্যদিকে তোমার এই সালফারটা +4 থেকে 0 হইতেছে, সো এর কিন্তু বিজারণ হচ্ছে, এর হচ্ছে বিজারণ। তো এই যদি অবস্থা হয় তাহলে আমরা বলতে পারি আমাদের জারণ অর্ধ বিক্রিয়ায় যেটা হয়েছে যে সালফার 2- থেকে সালফার হয়েছে 2টা ইলেকট্রন ত্যাগ করে, তার অতিরিক্ত 2টা ইলেকট্রন ছিল ত্যাগ করে দিছে। বিজারণ বিক্রিয়ায় তোমার এই সালফার 4+ সালফারে পরিণত হয়েছে, তাহলে 4টা ইলেকট্রন গ্রহণ করে, কারণ এখানে +4 আছে, এখানে 0 আছে, +4 আর 0, 4টা ইলেকট্রনের কাহিনী। এটা তুমি এখন এটা ঠিক করার জন্য এটা 2 দ্বারা গুণ করো, এটা 2 দ্বারা গুণ করো, তাহলে এটা তুমি 4 বানায় দাও, তাহলেই কিন্তু তোমার এটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। পরেরটা দেখো, পরেরটায় আমাদের আমরা জানি হাইড্রোজেন +1, ক্লোরিন -1, অক্সিজেন -2 × 2, তাহলে ম্যাঙ্গানিজ কত হবে +4, ম্যাঙ্গানিজ +4। এখন এখানে কি জানি, ক্লোরিন একা আছে 0, অক্সিজেন -2 আমরা জানি, তাহলে হাইড্রোজেন +1 × 2। দুঃখিত, ক্লোরিন যখন আমার এখানে -1 আছে, মানে -1 × 2, যেহেতু ক্লোরিন যুক্ত আছে, তাহলে ম্যাঙ্গানিজ কত হবে +2। সো এই হিসাবে আমরা বলতে পারি যে ম্যাঙ্গানিজ +4 থেকে +2 হয়েছে, কমতেছে, কমলে হচ্ছে বিজারণ। অন্যদিকে কে বাড়তেছে তুমি একটু হিসাব করো, তুমি দেখবা ক্লোরিন -1 থেকে ক্লোরিন হচ্ছে 0, এই ক্লোরিনটা 0 হয়েছে, এটা কিন্তু কিছু হয় নাই। সো ক্লোরিন -1 থেকে ক্লোরিন 0 হচ্ছে, বাড়তেছে, বাড়লে জারণ। অনেকে আমরা ভুল করি, আমরা এই ক্লোরিন -1টারে বলি যে এইখানে যে -2 হয়েছে, বাবা এখানে সে -2 হয় নাই, সেখানে সে -1-এ ছিল, জাস্ট আরো একটা ক্লোরিন এক্সট্রা আসছে, এতটুকু কাহিনী। সো এটা তুমি জারণ বিজারণ বিক্রিয়া লিখে দিবা। জারণ অর্ধ বিক্রিয়ায় তুমি পাচ্ছ কি, ক্লোরিন 1- হয়েছে হচ্ছে আমার ক্লোরিন, দেখি সে তার অতিরিক্ত ইলেকট্রনটা ত্যাগ করে দিছে। কিন্তু ক্লোরিন দেখো Cl2 আকারে থাকে আমরা জানি, তাই আমরা যেটা করব, এটা 2 দ্বারা গুণ করব, এটা আমরা 2 দ্বারা গুণ করব, এখানে না, এখানে লিখে দিব 2 আর এই 2টা ইলেকট্রন, অর্থাৎ 2টা ক্লোরিন মাইনাস আয়ন 2টা ইলেকট্রন ত্যাগ করে একটা এক অণু ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে। বিজারণ বিক্রিয়ায় তোমার হচ্ছে ম্যাঙ্গানিজ 4+ আছে, ওইদিকে আছে ম্যাঙ্গানিজ 2+, তো 4 2 পার্থক্য কত 2, সো আমার এখানে 2টা ইলেকট্রন যোগ হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো।
অর্থাৎ কার জারণ মান বাড়ছে কার বিজারণ মান বাড়ছে সেটা হিসাব করে করবা। এই 9 আর 10 তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, এটা নিজেরা প্র্যাকটিস করবা। 9 আর 10 তোমাদের যে কোনো পরীক্ষায় আসার মতো প্রশ্ন 9 এবং 10। আচ্ছা, এখন রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ। তো রেডক্স বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে আমাদের প্রথমে সংযোজন আর বিয়োজন। সংযোজন এখানে বলা হইতেছে যেখানে তোমার দুই বা ততোধিক যৌগ বা মৌল মিলে নতুন একটা যৌগ তৈরি করবে, জটিল একটা যৌগ তৈরি করবে, সেটাকে আমরা বলছি সংযোজন, অ্যাডিশন। জাস্ট 2-3টা পদার্থ অ্যাড হবে। লাইক তোমার হাইড্রোজেন আর অক্সিজেন, এখানে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন অ্যাড হয়ে পানি হয়েছে। আবার তুমি দেখো তোমার কার্বন আর অক্সিজেন, এখানে কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড হয়েছে। আবার এমন হইতে পারে যে তোমার ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড মিলে তোমার ক্যালসিয়াম কার্বনেট হয়েছে। তো এইখানে এটাও একটা সংযোজন বিক্রিয়া, এটাও একটা সংযোজন বিক্রিয়া। এখন এদের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে এই দুইটাই কি যৌগ, কিন্তু এখানে দুইটাই কি মৌল। যদি বিক্রিয়কের দুইটাই বা যতগুলোই থাকবে তারা যদি সবাই মৌল হয়, তাহলে ওই সংযোজন বিক্রিয়ার স্পেশাল নাম হলো সংশ্লেষণ বিক্রিয়া। ওই সংযোজন বিক্রিয়ার স্পেশাল নাম সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু যদি এটার উল্টা কাহিনী হয়, অর্থাৎ ধরো একটা বড় যৌগ থেকে দুটো ছোট ছোট যৌগ বা মৌল তৈরি হচ্ছে, তাহলে তখন আমরা তাকে বলছি বিয়োজন বিক্রিয়া। যেমন একটা পানি ভেঙে H2O2 হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, এই জাতীয় বিক্রিয়া। অর্থাৎ 2-3টা মিলে নতুন যৌগ তৈরি করছে সংযোজন, আর একটা বড় যৌগ থেকে ছোট ছোট 2-3টা নতুন যৌগ তৈরি হয়েছে, সেটা বিয়োজন। একে অপরের উল্টা প্রসেস। বুঝলাম? এরপরে আমাদের আছে দহন এবং প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, দহনটা আমরা এভাবে মনে রাখতে পারি যে যদি কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হয়, অক্সিজেন যুক্ত হয়ে তাকে যদি পুড়াইতে পারে, তখন সেটার আমরা বলি দহন বিক্রিয়া। যেমন ধরো যে তোমার মিথেন গ্যাস সেটা কিন্তু তোমার অক্সিজেনের উপস্থিতিতে যখন বিক্রিয়া করে, পুড়ে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে। তো এখানে তো অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছু পুড়তেছে, নতুন যৌগ উৎপন্ন হইতেছে, সো এটা একটা বিক্রিয়া, নাম হলো দহন বিক্রিয়া। পুরা মানে কি? দহন। কোনো কিছু দহন হওয়া মানে পুড়ে যাওয়া। আচ্ছা, দহন বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ আমরা এই বিক্রিয়া অলওয়েজ তাপ পাই। ঠিক আছে। প্রতিস্থাপন বিক্রিয়া, যখন একটা সক্রিয় মৌল একটা কম সক্রিয় মৌলকে সরাই দিবে তার জায়গা থেকে, সরাই দিয়ে সে নিজে তার জায়গায় বসে গেছে। আয়রন জায়গায় দেখো কপার জায়গায় বসে গেছে, আয়রন সালফেট হয়েছে, কপার হয়েছে। সো আগে আয়রন ছিল একা একা, এখন কপারটা হয়ে গেছে একা। আয়রন কি করছে? কপারকে সরিয়ে সালফেটের সাথে নিজে বিক্রিয়া করছে। যেখানে আগে কপার সালফেটের সাথে যুক্ত ছিল, আয়রন এসে কপারকে প্রতিস্থাপিত করে দিছে। কেন প্রতিস্থাপন করতে পারছে? তার কারণ আয়রন কপার থেকে অনেক অনেক বেশি সক্রিয় একটা পদার্থ। তাহলে একটা সক্রিয় পদার্থ যদি অন্য কোনো নর্মাল একটা মৌলকে, কম সক্রিয় মৌলকে, একটা সক্রিয় মৌল যদি অন্য একটা কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করতে পারে, সেই বিক্রিয়ার নাম প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, প্রশমন বিক্রিয়া আমরা এটা বুঝি যে প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড ও ক্ষার মিলে লবণ পানি তৈরি হবে, এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ও ক্ষার মিলে লবণ তৈরি হবে, এটাকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। যে কোনো অ্যাসিড আর যে কোনো ক্ষার, যে কোনো অ্যাসিড যে কোনো ক্ষার মিলে যখন লবণ পানি তৈরি করবে, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। কিরকম খেয়াল করো, ধরো তোমার এখানে সালফিউরিক অ্যাসিড আছে আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই বিক্রিয়ার সমতাকরণের জন্য বা পারার জন্য কি মনে রাখতে হবে? তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে যেই কয়টা এইচ থাকবে সেই কয়টা ওইচ হইতে হবে, যেই কয়টা এইচ থাকবে সেই কয়টা ওইচ হইতে হবে। তাহলে দুইটা যেহেতু এইচ আছে, তাহলে তোমার এখানে দুইটা ওইচ হইতে হবে। তো দুইটা এইচ দুইটা ও এইচ এ 2 অণু পানি, তাহলে আমার দুইটা সোডিয়াম আর একটা সালফেট মিলে তৈরি করবে Na2SO4, সোডিয়াম সালফেট প্লাস 2 অণু পানি, সোডিয়াম সালফেট প্লাস 2 অণু পানি।
তুমি মনে রাখবা যেই কটা এইচ সেই কটা ওইচ। কথাটা অনেকটা এরকম যে HCl আছে আর ধরো আছে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হবে, যেহেতু তিনটা OH তাই তোমার লাগবে তিনটা এইচ, তিনটা এইচ তিনটা OH এ তুমি তিনটা পানি লাগবা। তাহলে এই অ্যালুমিনিয়ামের সাথে তিনটা ক্লোরিন যুক্ত হয়ে তৈরি করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 প্লাস 3 অণু পানি। এভাবে আমরা প্রশমন বিক্রিয়া পাবো। প্রশমন বিক্রিয়া একটা তাপোৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়ার ডেল্টা এইচ নির্দিষ্ট, সেটা কত 57.3। কেন সেটা? কারণ এখানে মূলত আলটিমেটলি যেটা হচ্ছে এইচ আর ওইচ মিলেই কিন্তু পানি তৈরি করতেছে। এইচ আর ওইচ মিলে যখন পানি তৈরি করে তখন তার ডেল্টা এইচ এর মানটা 57.3 এর কাছাকাছি হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা প্রশমন বিক্রিয়া বুঝতে পারছি। এরপরে আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া অধঃক্ষেপণ বিক্রিয়া। আমাদের পরীক্ষায় যতগুলো বিক্রিয়া আসতে পারে তার মধ্যে অধঃক্ষেপণ বিক্রিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অধঃক্ষেপণ বিক্রিয়ায় কি হয়, তোমার ধরো এই একটা পাত্রে একাধিক পদার্থ তুমি দ্রবীভূত করছো বা রাখছো। তো এখানে ধরো পানির ভিতরে তুমি 2-3টা পদার্থ দ্রবীভূত করছো। যদি কোনো পদার্থ পানির ভিতরে এরকম তলানি আকারে পড়ে যায়, সেটা আর বিক্রিয়া করতেছে না, সেটা তলানি আকারে পড়ে গেছে। আর আরেকটা দেখা গেছে পানির ভিতর দ্রবীভূত আছে। একটা পানির ভিতর দ্রবীভূত, একটা তলানি আকারে নিচে পড়ছে। তাহলে যেটা তলানি আকারে নিচে পড়ে তাকে বলা হয় অধঃক্ষেপ, যেটা তলানি আকারে নিচে পড়ে তাকে বলা হয় অধঃক্ষেপ। বিক্রিয়াকে বলা হয় অধঃক্ষেপণ বিক্রিয়া। কাদের তলানি পড়ে? তোমাদের বইয়ের হিসাবে তুমি 3টা পদার্থ খুব ভালো মতো মনে রাখবা। এই 3টা পদার্থকে উৎপাদ হিসেবে পাইলে তুমি মনে রাখবা এরা অধঃক্ষিপ্ত হবে। এদের মধ্যে নাম্বার 1 হলো সিলভার ক্লোরাইড AgCl, এই যে AgCl এর সাদা অধঃক্ষেপ পড়ে। নাম্বার 2 হলো তোমার বেরিয়াম সালফেট। আর নাম্বার 3 হলো তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3। এই 3টা পদার্থই তোমাদের কিন্তু বইয়ে দেওয়া আছে। সো এরা অধঃক্ষেপণ, তুমি যদি এদেরকে কখনো উৎপাদ আকারে পাও তাহলে তুমি বুঝবা এদের অধঃক্ষেপণ হবে। কিরকম? ধরো বেরিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট মিলে তৈরি করতেছে বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড। সো বেরিয়াম সালফেটটা এখানে কিন্তু অধঃক্ষিপ্ত হবে, সাদা অধঃক্ষেপ করবে। একইভাবে সিলভার ক্লোরাইড সাদা অধঃক্ষেপ করবে, লেড আয়োডাইড হলুদ অধঃক্ষেপ করবে। তুমি এই কথাটা একটু মনে রাখবা, যদি পারো মনে রাখবা, আর যারা না পারো এই 3টা যৌগের নাম মনে রাখবা। এই 3টাকে তুমি কখনো যদি উৎপাদ আকারে পেয়ে যাও তখনই বুঝবা যে এরা অধঃক্ষেপণ বিক্রিয়া ঘটাবে, অধঃক্ষিপ্ত হবে।